আমাদের আলোচনার বিষয় হবে আজকে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। তো এই নালন্দা বিশ্ববিদ্যালয় যখন আমি বলছি, তো এটা কি জিনিস? এই নালন্দা বিশ্ববিদ্যালয়টা প্রাচীন ভারতের সবথেকে উৎকৃষ্ট মানের যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো ছিল তাদের মধ্যে কিন্তু অন্যতম একটা বিশ্ববিদ্যালয়, যেটি গুপ্ত যুগে প্রতিষ্ঠা কিন্তু করা হয়েছিল। তো এই নালন্দা বিশ্ববিদ্যালয়টা কোথায় অবস্থিত সেটা একটু আমরা দেখব। দেখো, এই যে জায়গাটা আমরা বর্তমান যে বিহার দেখতে পাচ্ছি, বিহারের যে পাটনা, ঠিক আছে, সেই পাটনা থেকেই কিন্তু একদমই নিকটবর্তী জায়গা, এখানেই কিন্তু নালন্দা তো কিন্তু অবস্থিত। নালন্দা বলে একটা বর্তমানে জায়গায় আছে, মানে সেই নাম অনুযায়ী এখন জায়গাটা আছে। তো সেখানেই কিন্তু এই ইউনিভার্সিটিটা বা বিশ্ববিদ্যালয়টা কিন্তু অবস্থিত ছিল। এই হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবস্থানগত দিক। বোঝা গেল? তো আমরা এই বিষয় নিয়েই আজকে আলোচনাটা করব। তো এখানে দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা সম্পর্কে কিছু বলা হচ্ছে কি। 2024 সাল, কিছুদিন আগের কথা। 2024 সাল কবে? 19 তারিখ। কি মাসে? জুন মাসে। নালন্দার নতুন ক্যাম্পাস যেটা তৈরি করা হয়েছে, সেই নতুন ক্যাম্পাসটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসিয়ানের যে দেশগুলো আছে, আসিয়ান কথার অর্থ কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, ঠিক আছে। এই যে দেশ, এখানে টোটাল সদস্য সংখ্যা কত? 18টা। এই যে দেশগুলো, এই 18 জন সদস্যদের রাষ্ট্রদূতদের উপস্থিতিতে কিন্তু উদ্বোধন করেছিলেন। তাহলে এই যে প্রাচীনকালের যে এই যে একটা বৈভবশালী যে বিশ্ববিদ্যালয়, তারই নতুনভাবে এই 2024 সালে 19শে জুন নতুন করে কিন্তু নতুন যে ক্যাম্পাসটা তৈরি করা হয়েছে, সেটা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু উদ্ঘাটন বা উদ্বোধন করেছে। কাদের উপস্থিতিতে? নাকি এই যে 18টা আসিয়ান যে দেশ বা সদস্যভুক্ত রাষ্ট্র, তাদের যে রাষ্ট্রদূত, তাদের উপস্থিতিতে কিন্তু এটা করেছেন। তারপরে আছে কি বলা হচ্ছে, দেখো 2010 সাল, তো 24 তো গেল, তো তার আগে যে ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ 2010 সালে ভারত সরকার বিখ্যাত বিশ্ববিদ্যালয়টিকে কিন্তু পুনরুজ্জীবিত করার জন্য, অর্থাৎ এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়, সেটাকে পুনরুজ্জীবিত করার জন্য কিন্তু একটা প্রস্তাব পাশ করেছিল, এবং রাজগীরে একটি সমসাময়িক ইনস্টিটিউট নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। গেল? সমসাময়িক মানে সমমানের আর কি। অর্থাৎ 2010 সালে, এই যে 24-এ যেটা নতুন ক্যাম্পাসটা তৈরি হচ্ছে, তারই ইতিহাস আমরা দেখতে পাচ্ছি। তার আগে কিন্তু 2010 সালে কিন্তু এটা প্রস্তাব পাশ হয়েছিল, এবং রাজগীরে একটা সমসাময়িক ইনস্টিটিউট নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কিন্তু করা হয়েছিল। এবার তারও আগের কথা যদি বলি, যে 2006 সালে মার্চ মাসে বিহার রাজ্য বিধানসভার একটা যৌথ অধিবেশন বসে। সেই অধিবেশনের ভাষণে দেওয়ার সময় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালাম প্রাচীন নালন্দার পুনরুজ্জীবনের প্রস্তাব করেছিলেন। তাহলে যে প্রাচীন যে নালন্দা বিশ্ববিদ্যালয়টা আছে, সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের অনুকরণে যেন আবার পুনরুজ্জীবন করার জন্য, মানে তাকে পুনরায় তৈরি করার জন্য একটা প্রস্তাব কিন্তু এই সময় রেখেছিলেন কে? ডক্টর APJ আব্দুল কালাম। কবে? 2006। সেই অনুযায়ী 2010-এ একটা তৈরি হচ্ছে, আর 2024-এ গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন ক্যাম্পাসটা উদ্ঘাটন হয়ে গেল। তারপরে দেখো, 2006 সালের কথা যখন বলা হচ্ছে, যে যখন APJ আব্দুল কালাম এই কথাটা বলেছিলেন, সেই সময় দেখা যাচ্ছে 2006 সালে কিন্তু ভারত, চীন, সিঙ্গাপুর, জাপান ও অন্যান্য কয়েকটা রাষ্ট্র, এরা যৌথভাবেই কিন্তু এই সুপ্রাচীন বিশ্ববিদ্যালয়টি পুনর্জীবনের জন্য প্রকল্প কিন্তু একটা গ্রহণ করেছিল। যে একটা প্রকল্প আমরা নিচ্ছি, তাহলে যখন APJ আব্দুল কালাম আর কি প্রস্তাবটা রেখেছিল, তখনই ভারত, চীন, সিঙ্গাপুর, জাপান এবং আরও অন্যান্য কয়েকটা রাষ্ট্র। কেন? তার কারণ এই যে বিশ্ববিদ্যালয়টা, এটা কিন্তু বৌদ্ধ ধর্মের সাথেও একটা বিশেষভাবে সম্পর্কিত আমরা দেখি। তো সেই কারণেই বৌদ্ধ বিভিন্ন দেশ, যেমন চীন, সিঙ্গাপুর, জাপান, এরা কিন্তু এই বিষয়টাতে এগিয়ে এসেছিলেন। তো যাই হোক, নবতম বিশ্ববিদ্যালয়টি নাম স্থির করা হচ্ছে কি? স্থির করা হয়েছে নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। মানে যেহেতু আমরা প্রাচীনকালের যে নালন্দা বিশ্ববিদ্যালয়টা, সেটা আমরা পড়েছি যখন, তখন কি বলা হয়েছে, যে এই যে বিশ্ববিদ্যালয়টা ছিল, এই বিশ্ববিদ্যালয় কিন্তু দেশ বিদেশ থেকে ছাত্ররা পড়তে আসতো। যেহেতু দেশ বিদেশ মানেই হয়ে যাচ্ছে আন্তর্জাতিক,
তো সেই কারণেই সেই কথাটা মাথায় রেখেই কিন্তু নতুন যে 2024-এ নরেন্দ্র মোদী যে উদ্ঘাটন করছে নতুন ক্যাম্পাস, তো সে নামটা কি রাখা হয়েছে? নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। তো এটি সম্ভবত যে ওই পুরনো যে জায়গাটা ছিল তার ধ্বংসস্তূপের কাছেই কিন্তু নির্মিত হবে বলে জানা গেছে। তো যাই হোক, তো এই গেল একটু ঘটনা। এবার চলে আসছে যে এই যে নতুন যে তৈরি করা হবে সেই কথাটাও 2006, 2010, 2024 এই যে কাজগুলো হলো, তো এই প্রাচীনকালের ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে কবে থেকে এই কাজটা শুরু হয়েছিল? ঠিক আছে, আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে কিন্তু অল্প 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 করে কাজগুলো কিন্তু এগিয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1951 সালে নালন্দা মহাবিহারের ধ্বংসাবশেষের কাছেই কিন্তু যে পুরনো প্রাচীন যে নালন্দা মহাবিহার ছিল তার ধ্বংসাবশেষের কাছে বিহার সরকার কিন্তু প্রাচীন মহাবিহারটির অনুকরণে পালি ও বৌদ্ধ ধর্ম শিক্ষার কেন্দ্র হিসাবে নব নালন্দা মহাবিহার প্রতিষ্ঠা করেছিল। কবে? 1951 খ্রিস্টাব্দে। ঠিক আছে, পরবর্তীতে 2006 সালে এটি একটি পরিগণ্য বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি পায়। আমরা কি দেখতে পাচ্ছি? এপিজে আব্দুল কালামের সেই যে প্রস্তাব, সেই প্রস্তাব অনুযায়ী কিন্তু একটা স্বীকৃতি পাচ্ছে। কিন্তু বিহার সরকার কিন্তু অনেক আগেই অর্থাৎ 1951 খ্রিস্টাব্দেই কিন্তু এই কাজটা কিন্তু করেছিল, পালি এবং বৌদ্ধ ধর্ম শিক্ষার কেন্দ্র হিসেবে নব নালন্দা মহাবিহার। তার পরবর্তীতে 2006, 2010, 2024 এক্সেট্রা এক্সেট্রা। তো এবার প্রশ্নটা এখন আমরা যেটা দেখব যে তাহলে প্রাচীনকালের অবস্থাটা কেমন কি ছিল। ঠিক আছে, তো এই প্রাচীনকালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে আমরা জানি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি হয়েছে। তো তাদেরই দ্বারা বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন খনন কার্যের ফলে ভারতবর্ষের যে প্রাচীন গৌরব গাথা সেগুলো কিন্তু উঠে এসেছে। তো সেই রকমই আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীন ভারতের এই অংশগুলো আমরা পড়লাম 1951 থেকে স্বাধীন ভারতের স্বাধীন সরকারের দ্বারা বিভিন্ন পদক্ষেপগুলো নেওয়া, কিন্তু ব্রিটিশরাও কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে কিন্তু কিছু পদক্ষেপ অবশ্যই নিয়েছিলেন। তো সেগুলো কি কি? সেগুলো দেখো, 1811 খ্রিস্টাব্দ, এই 1811-12 এই যে সময়কাল, এই সময়কাল নাগাদ কিন্তু স্থানীয় অধিবাসীরা সেই অঞ্চলে ধ্বংসস্তূপের একটি বিরাট চত্বরের দিকে বলছে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টনের দৃষ্টি আকর্ষণ করে। বুকানন হ্যামিল্টন আমরা কি জানি যে সার্ভেয়ার জেনারেল ছিল, তো বিভিন্ন জায়গায় সার্ভে করতে বিভিন্ন জায়গায় যাওয়া আসা তার ছিল। তো সেই রকমই বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করার জন্য তিনি যখনই যেত বিভিন্ন স্থানগুলোতে, সেই রকমই একটা সময় কিন্তু তার চোখে পড়েছিল কিন্তু এই ধ্বংসস্তূপের। ঠিক আছে, কবে সেটা? 1811 থেকে 12 এই যে সময়কাল, সেই সময়কালে। তো তিনি সেই সময় কি করলো? সেই ক্ষেত্রটিতে সমীক্ষা চালান। ভালো কথা। তার পরবর্তীতে 1847 সালে এই চিহ্নিতকরণের কাজটি তিনি করেন, মানে কি করেছে? মেজর ম্যাকহাম কিট্টো। কি নাম? মেজর মার্কহ্যাম কিট্টো। মেজর মার্কহাম কিট্টো। তাহলে সবার প্রথম ব্রিটিশরা যে কাজটা করেছে বুকানন হ্যামিল্টন 1811 থেকে 12 চিহ্নিত করেছে। তারপরে 1847 খ্রিস্টাব্দে এই কাজটাকে কমপ্লিট করেছে কে? মেজর মার্কহ্যাম কিট্টো, একদম চিহ্নিতকরণ করলো। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আলেকজান্ডার ক্যানিংহাম এবং সদ্য গঠিত, সেই সময় কি গঠিত হচ্ছে? ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ, অর্থাৎ যে ASI, ঠিক আছে, ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে যে আছে, তো সেই একটা ব্যাপার 1861 থেকে 62 সালে এখানে কিন্তু একটি সরকারি সমীক্ষাও চালানো হয়েছিল। কার অনুযায়ী? সেটা হচ্ছে যে আলেকজান্ডার ক্যানিংহাম। তাহলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ASI, এতে আর্কিওলজিক্যাল, এসতে সার্ভে অফ, আইতে ইন্ডিয়া। এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর দ্বারা কার নেতৃত্বে? আলেকজান্ডার ক্যানিংহামের নেতৃত্বে সদ্য গঠিত, ঠিক আছে, এই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ যে, তার দ্বারা 1861-62 এই যে সময়কাল, এখান থেকে কিন্তু সরকারিভাবে কিন্তু সমীক্ষা চলে। আগে দুজন কিন্তু পার্সোনালি করেছে। পরবর্তীতে আমরা আবার দেখতে পাচ্ছি 1915 খ্রিস্টাব্দ। তো 1915 সালের আগে
এএসআই এই ক্ষেত্রটিতে নিয়ম মাফিক খনন কার্য শুরু করেনি, মানে শুরু করবো এরকম একটা ব্যাপার ছিল বা অল্প স্বল্প করেছিল, একটা নিয়মভাবে নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করবে সেরকম কিন্তু করেছিল না। তো দেখা যাচ্ছে যে এই খনন কার্য শেষ হয় 1937 সালে এবং দ্বিতীয় দফায় আবার খনন কার্য আর পুনর্সংস্কার এই সংগঠন কি বলছে সংগঠিত হয়েছিল 1974 আর 1982 সালে, মানে ভারতবর্ষ স্বাধীনতার পর ভারত সরকারের দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই অংশটুকুর মধ্যে? ব্রিটিশরা যে স্টার্ট করেছিল প্রথম, সেটা হচ্ছে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন 1811-12 প্রথম। তারপরে সেটাকে আরেকটু ঠিক মতো চিহ্নিতকরণ করেছিল 1847 খ্রিস্টাব্দে মেজর ম্যাকহাম কিট্টো। তার পরবর্তীতে 1861-62 এই যে সময়কাল, এই সময়কালে কিন্তু আলেকজান্ডার ক্যানিংহ্যামের নেতৃত্বে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা এটা হয়েছিল কাজ। পরবর্তীতে 1915 সালে দেখা যাচ্ছে যে তাও খুব একটা নিয়মতান্ত্রিকভাবে কাজ শুরু হয়নি, কিন্তু 1937 সালে মোটামুটিভাবে কাজটা প্রথম পর্যায়ের কাজটা শেষ হয়েছিল। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ স্বাধীন যখন হচ্ছে তারই পরে 1974 খ্রিস্টাব্দ, 1982, তার আগে 1951। ঠিক আছে, তো এরকম একটা সময়কালগুলোতে কাজগুলো হয়েছে এবং শেষ পর্যন্ত যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2024 সালের এই ভারতের যে নালন্দা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে। তো বিষয়টা আমরা কি দেখতে পেলাম যে আমাদের প্রাচীন যে গৌরব গাথা যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো ছিল তাদের মধ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে ভারত সরকারের রিসেন্ট বিভিন্ন পদক্ষেপগুলো কি এবং ব্রিটিশ সরকাররা সেই সময় ব্রিটিশ আমলে বা ঔপনিবেশিক ভারতবর্ষে সেই সময় তাদের দ্বারা কিভাবে কাদের দ্বারা কোন কোন সময়ে স্টেপ বাই স্টেপ কিভাবে খনন কার্য হয়েছিল বা এই ইউনিভার্সিটিটা আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, তো পরবর্তীতে স্বাধীন হওয়ার পর ভারতীয় সরকার বা ভারত সরকারের দ্বারা সেগুলোকে আবার কিভাবে ইনোগ্রেশন করা হয়েছে নতুনভাবে এবং শেষ পর্যন্ত আমরা আজকের এই অবস্থা দেখতে পাচ্ছি। তো এই অংশে আমরা যেটা দেখব যে এই নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা প্রাচীনকালে ছিল তার সম্পর্কে। তাহলে কি আছে দেখো, যে প্রাচীনকালে যে সমস্ত ভারতবর্ষে যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল তাদের কিছু আমরা লিস্ট দেখব। কি ছিল? তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা মহাবিহার, অদন্তপুরী মহাবিহার, কাঞ্চিপুরম দক্ষিণ ভারতে, মাদুরাই দক্ষিণ ভারতে। এই যে কয়টা কিন্তু বিশ্ববিখ্যাত সমসাময়িক প্রাচীন ভারতে কিন্তু উল্লেখযোগ্য, কিন্তু তার নিজের সময়ের কিন্তু সেই বিশ্ববিদ্যালয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, তাদের মধ্যেই যে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। এখন আমরা দেখব নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে। আমরা স্টেপগুলো দেখে নিয়েছি, ব্রিটিশরা কোন সময় কোন কোন স্টেপে কি কাজ করেছে আর ভারতীয়রাও কি করেছে। আর আমরা এখন দেখব যে প্রাচীনকালের এই যে বিহারটা, এই বিহারটাতে আমরা দেখলাম যে পাটনার ওই কাছাকাছি অংশে অবস্থিত নালন্দা বলে যে জায়গা। এবার এখানটাতে কি ছিল না ছিল সমস্ত বৃত্তান্ত আমরা কিন্তু দেখব। তাহলে বলা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল সম্পর্কে যদি আমরা বলি তাহলে আমরা কি বলবো যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল আনুমানিক 450 খ্রিস্টাব্দ, মতান্তরে 425 থেকে 625 খ্রিস্টাব্দ, এই মধ্যবর্তী সময়কালে। তো এই টাইমিংটা আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো এই সময়টা কিন্তু ভারতবর্ষে গুপ্ত যুগ কিন্তু চলছে। আর স্পেসিফিক্যালি যদি আরেকটু ভালো মতো বলি তাহলে এই সময় কিন্তু প্রথম কুমারগুপ্তের রাজত্বকাল। তাহলে বলা হয় যে এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নাম কে? প্রতিষ্ঠাতা কিন্তু ছিলেন গুপ্তরাজ প্রথম কুমার গুপ্ত। ঠিক আছে, এই প্রথম কুমার যে গুপ্ত এই নালন্দা মহাবিহারটা তৈরি করেছিল বা নালন্দা বিশ্ববিদ্যালয়টা তৈরি করেছিল তার প্রমাণ কি? তার প্রমাণটা হচ্ছে একটা শিলমোহর। ঠিক আছে, সেই শিলমোহর থেকে জানা যায় যে এই মহাবিহারের প্রতিষ্ঠাতা ছিলেন শক্রাদিত্য নামে এক রাজা। তো এই যে শক্রাদিত্য, এই শক্রাদিত্যই কিন্তু প্রথম কুমারগুপ্ত, সেটা কিন্তু বিভিন্ন শিলালিপি এবং বিভিন্ন প্রাচীন সোর্স থেকে কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে, তো সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে শক্রাদিত্য কার উপাধি ছিল? প্রথম কুমারগুপ্তের। তাহলে একটা জায়গায় দেখা যাচ্ছে যে এই যে মহাবিহার এটা প্রতিষ্ঠা করেছিলেন শক্রাদিত্য, অর্থাৎ গুপ্ত রাজা প্রথম কুমারগুপ্ত। তো আর কি প্রমাণ লাগবে? হিউয়েন সাং। এখানে দেখো কি বলছে, হিউয়েন সাং ও অপর এক কোরীয় তীর্থযাত্রী এরা উল্লেখ করেছে দুজন, কি একজন হচ্ছে হিউয়েন সাং
আর অপর আরেকজন কোরিয়া থেকে এসেছিল, আরেকজন তীর্থযাত্রী তারা। তাদের লেখায় উল্লেখ করা হয়েছে যে পর্জন্য বর্মন, ঠিক আছে, কি নাম? পর্জন্য বর্মন। তো এই পর্জন্য বর্মন এই স্থানে একটা সংঘরাম প্রতিষ্ঠা কিন্তু করেছিলেন। তাহলে এই নালন্দাতে একটা সংঘরামকে প্রতিষ্ঠা করেছিলেন পর্জন্য বর্মন। কাদের সোর্স থেকে পাচ্ছি আমরা সেটা? হিউয়েন সাং এবং কোরীয় তীর্থযাত্রীর একজন অজ্ঞাতনামা তার কাছ থেকে। আর কি, তার উত্তরসূরি আর একজন আছে যার নাম হচ্ছে বুদ্ধগুপ্ত আর তথাগত গুপ্ত। এই যে এরা কিন্তু পরবর্তীতে কিন্তু একজন স্টার্ট করেছে যখন, তারপরে কিন্তু এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কারা? সেই হচ্ছে উত্তরসূরি। তাহলে প্রথম কুমারগুপ্তের পর বুধগুপ্ত, তথাগত গুপ্ত, বালাদিত্য, তারপরে বজ্র প্রভৃতি কিন্তু পরবর্তীকালে আরও কয়েকটি মঠ এবং মন্দির নির্মাণ করে নালন্দা বিহারকে কিন্তু আরও প্রসারিত এবং পরিবর্ধিত করেছিলেন। ঠিক আছে, তাহলে তার পরবর্তী উত্তরসূরিদের নামও কিন্তু আমরা পাচ্ছি। এবার যেটা জানতে হবে যে এর অবস্থানটা কোথায়। এর অবস্থান বলা হচ্ছে যে রাজগৃহের বা রাজগীর যে জায়গা তার 7 মাইল উত্তরে পাটনা জেলার বিহার শরীফ মহকুমার অন্তর্গত বখরগাঁও, যেটা বড়গাঁও গ্রামের পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু এই অবস্থানটা আছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের। আবিষ্কারকের নাম যদি বলা হয় তাহলে স্পেসিফিক্যালি কার নাম আমরা ধরবো? যেহেতু সরকারিভাবে করেছিলেন কে? আলেকজান্ডার কানিংহাম, 19 শতকের ষষ্ঠ দশকে। ঠিক আছে, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি বলা হয় কোথা থেকে আমরা সোর্স পাচ্ছি, তাহলে সোর্স হচ্ছে হিউয়েন-সাংয়ের বিবরণ, ইৎসিংয়ের বিবরণ এবং আরও কিছু প্রত্নতাত্ত্বিক ভগ্নাবশেষ। তাহলে 3টে মেনলি সোর্স আমরা পাচ্ছি। এছাড়াও আরও অন্যান্য আছে, আর একটা কোরীয় পণ্ডিতের কথা বলা হয়েছে। তো যাই হোক, তো এই হিউয়েন-সাংয়ের বিবরণ মেন, ইৎসিংয়ের বিবরণ আর প্রত্নতাত্ত্বিক ভগ্নাবশেষ। এই যে নালন্দা যে কথাটা বলা হচ্ছে সেই নামের অর্থ সম্পর্কে যদি বলা হয় তাহলে নালন্দা কথার অর্থ কি? জ্ঞান। ঠিক আছে, নালন্দা কথার অর্থ হচ্ছে জ্ঞান, মতান্তরে জ্ঞান দাতা বা জানার আগ্রহকেও বোঝানো হয়। তো এবার যেটা বলা হচ্ছে যে ভাষাভিত্তিক যে অর্থ, সেই নালন্দা কথার মানে আক্ষরিক অর্থ যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে দানে যার অরুচি নেই, তাকেই বলা হচ্ছে নালন্দা। ঠিক আছে, যার দান করতে অরুচি নেই, এইরকম কিছু বিষয় একেই বলা হচ্ছে নালন্দা। এটা গেল নামের অর্থ, উপাদান এবং নামের অর্থ। এবার যেটা দেখা যাচ্ছে যে এই যে নালন্দা যে নামকরণটা করা হয়েছিল, তো অন্য নাম কেন দেওয়া হলো না, এই নামই কেন দেওয়া হলো? তো এই নামকরণ প্রসঙ্গে বিভিন্ন মতামত কিন্তু উঠে আসছে। তো এরকমই দেখা যাচ্ছে বিভিন্ন কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের নামকরণ প্রসঙ্গে বিভিন্ন মতের কিন্তু মতভেদ যদি বলা হয় তা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। যেমন হিউয়েন-সাং কি মত দিচ্ছে? হিউয়েন-সাং বলছে এই নামকরণের পেছনে বলছে যে 500 জন বণিক 10 লক্ষ স্বর্ণমুদ্রা প্রদান করে অমর শ্রেষ্ঠীর উদ্যান ক্রয় করে বুদ্ধকে উপহার দিয়েছিল, সেখানেই গড়ে ওঠে নালন্দা বিশ্ববিদ্যালয়। গেল, তাহলে এই নামকরণ প্রসঙ্গে হিউয়েন-সাং কি বলছেন? যে 500 জন বণিক 10 লক্ষ স্বর্ণমুদ্রা প্রদান করেছিল কাকে? অমর গোষ্ঠীর অমর শ্রেষ্ঠীর উদ্যান ক্রয় করে বুদ্ধকে উপহার দিয়েছিল। ঠিক আছে, একটা উদ্যান ক্রয় করেছিল, যে উদ্যানের মালিক আগে ছিল অমর শ্রেষ্ঠী, তার কাছ থেকে উদ্যানটা ক্রয় করেছিল। কারা করেছিল? এই বণিকরা। কয়জন বণিক? 500 জন বণিক। কত টাকা দিয়ে কিনেছিল? 10 লক্ষ টাকা দিয়ে। কেন? বুদ্ধকে উপহার দেওয়ার জন্য। তো সেই থেকেই তার নাম হচ্ছে নালন্দা। এটা হচ্ছে একটা মত। অপর আর একটা মত কি? ইৎসিংয়ের মত। ইৎসিং বলছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণস্থ আমবাগানে অবস্থিত একটি পুষ্করিণীতে নালন্দা নামক একটি নাগ বাস করত। এই নাগ থেকেই, তার নামের থেকেই বলছে নামকরণ করা হয়েছে নালন্দা। ঠিক আছে, তো ইৎসিং বলছে যে একটা নালন্দা নামে একটা নাগ বাস করতো, সেই নাগের নাম অনুযায়ী হয়েছে। এছাড়া আর একটা মত কি? বুদ্ধের শিষ্য সারিপুত্তর মৃত্যু হয়েছিল নালক নামক একটা গ্রামে। যে বুদ্ধের যে শিষ্য তার নাম সারিপুত্ত, অনেক শিষ্যর মধ্যে একটা শ্রেষ্ঠ শিষ্য ছিল। তো যাই হোক, সারিপুত্ত প্রকরণ একটা গ্রন্থও আছে দেখবে, বৌদ্ধ গ্রন্থ। তো এর মৃত্যু যে হয়েছিল সেই যে জায়গাটাতে হয়েছিল বা যে গ্রামে হয়েছিল সেই গ্রামের নাম হচ্ছে নালক। তো কোনো কোনো গবেষক এই গ্রামটিকেই নালন্দা নামে অভিহিত কিন্তু করেছেন। এখানে আর একটা মত কি আছে? শাক্যমুনি বুদ্ধ এখানে একদা অবস্থান করে ভিক্ষা প্রদান করতেন। ভিক্ষা বলছে, দীক্ষা হবে, তো এটা একটু
মিস্টেক হয়েছে, দীক্ষা, ঠিক আছে। আরেকটি মত কি, শাক্যমুনি বুদ্ধ এখানে একদা অবস্থান করত, করে এখানে দীক্ষা প্রদান করত, তো সেই থেকে এই নামটা হয়েছে নালন্দা। তো এরকম কিন্তু আমরা নালন্দা নামকরণের কিছু কিন্তু তথ্য পাই। নেক্সট যেটা দেখা হবে যে নালন্দা বিশ্ববিদ্যালয়টা সম্পর্কে, যে এখানটাতে কি বলা হচ্ছে, কোন কতটা জায়গা নিয়েছিল, কি কতটা গ্রন্থাগার ছিল, এই বিষয়ে আলোচনা হবে। যে নালন্দা যে বিশ্ববিদ্যালয়টা ছিল, এটা কিন্তু 14 হেক্টর আয়তনের মহাবিহার চত্বরটি ছিল। তো আয়তনটা কত ছিল, তার আয়তনটা ছিল হচ্ছে 14 হেক্টর গেল। আর কি দ্বারা নির্মিত, লাল ইট দ্বারা নির্মিত ছিল। তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় 14 হেক্টর আয়তনের মহাবিহার, এই চত্বরটা ছিল লাল ইট দ্বারা নির্মিত। আর কি এখানে কতগুলো ঘর ছিল বা কক্ষ ছিল, সেটা হচ্ছে 100টা কিন্তু কক্ষ ছিল। তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের আয়তন কি, 14 হেক্টর আয়তন, চত্বরটা কি দিয়ে তৈরি, লাল ইট দিয়ে তৈরি, কক্ষ কটা ছিল, 100টা কক্ষ ছিল। আর এখানে লাইব্রেরি ছিল উল্লেখযোগ্য কিছু, সেটা 3খানা লাইব্রেরি ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য কি আছে, রত্নসাগর, রত্নদধি এবং রত্ন রঞ্জক নামক এরকম 3খানা কিন্তু লাইব্রেরি ছিল। এখানে কোন কোন বিষয়ে পড়াশোনা করানো হতো, যে 100টিরও বেশি এখানে কিন্তু সাবজেক্ট ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ে 100টিরও অধিক কিন্তু সাবজেক্ট ছিল, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে শিক্ষার্থীগণ একটি স্নাতকোত্তর পাঠদান কেন্দ্র, বৌদ্ধ ধর্মশাস্ত্রের পঠন ছাড়া এখানে বেদ, ব্যাকরণ, ন্যায়, আয়ুর্বেদ, গণিত, বিবিধ ধর্মশাস্ত্র, হেতুবিদ্যা, শব্দবিদ্যা, তারপরে চলে আসছে চিকিৎসাবিদ্যা, ভাষাতত্ত্ব, ইতিহাস, ভূগোল, রসায়ন, পদার্থবিদ্যা, দর্শনশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, এই সমস্ত কিন্তু বিষয়ে শিক্ষাদান করা হতো। প্রায় 100খানার মতো কিন্তু এখানে বলা হচ্ছে বিষয়ে পাঠদান কিন্তু করানো হতো, ঠিক আছে। তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক প্রসঙ্গে কি বলা হয়েছে, যে এখানে বলা হচ্ছে যে ছাত্র যে সংখ্যা ছিল, হিউয়েন সাং বলছে যে 10,000 কিন্তু ভিক্ষু বা ছাত্র ছিল। ভিক্ষু কাদের বলা হতো, বৌদ্ধ সন্ন্যাসীদেরকে ভিক্ষু বলা হতো, ঠিক আছে। তাহলে হিউয়েন সাং বলছে যে নালন্দা বিশ্ববিদ্যালয় যে ছিল, সেই সমসাময়িক সময়কালে 10,000 কিন্তু ছাত্র বা ভিক্ষু কিন্তু ছিল। অপরদিকে আবার ইৎসিং কি বলছে, ইৎসিং বলছে হচ্ছে 3 থেকে 3,500 ছাত্র ছিল। মানে দুটোর মধ্যে কিন্তু কন্ট্রাডিক্টরি একটা ব্যাপার, যে হিউয়েন সাং বলছে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে 10,000 ছাত্র ছিল, আবার অপরদিকে ইৎসিং আবার বলছে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে 3 থেকে 3,500-এর মতো ছাত্র ছিল। আর শিক্ষক কজন ছিল, বলা হচ্ছে প্রায় 1,500, 1,500 বা 1,500 জন বিশেষজ্ঞ অধ্যাপক কিন্তু এই সময় ছিল। তবে এরা সকলেই কিন্তু সন্ন্যাসী ছিলেন, মানে যতজন শিক্ষক ছিলেন তারা কিন্তু সকলেই সন্ন্যাসী। যেমন আমরা এখন দেখি যে রামকৃষ্ণ মিশনের যে শিক্ষকরা থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যে প্রধান যারা হয় তারা কিন্তু মহারাজ হয়, ঠিক আছে। এরপরেও অনেক অন্যান্য অ্যাসিস্ট্যান্ট টিচার থাকে, কিন্তু মেন যারা হয় তারা কিন্তু সকলেই সন্ন্যাসী। তো এখানে শিক্ষার্থী এবং শিক্ষকের সংখ্যা 2 রকমভাবে আলোচনা করা হলো। তো এখানে যে উল্লেখযোগ্য কিছু শিক্ষকদের নাম আছে, তাদের মধ্যে কি, প্রজ্ঞা মিত্র, জিন মিত্র, স্থিরমতি, গুণমতি, ধর্মপাল, শীলভদ্র, বসুবন্ধু, প্রভা মিত্র, আর্যদেব, নাগার্জুন, জ্ঞানচন্দ্র, চন্দ্রপাল, সংরক্ষিত, পদ্মসম্ভব, কমলশীল, যুদ্ধকীর্তি প্রমুখ এই সমস্ত কিন্তু শিক্ষকগণ শিক্ষকতা করত নালন্দা বিশ্ববিদ্যালয়ে। এদের মধ্যে শীলভদ্র ছিল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করার জন্য যে সমস্ত রাজবংশরা আর্থিকভাবে সাহায্য করত, তাদের সম্পর্কে এখানে বলা হচ্ছে যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে গুপ্ত রাজন্য বর্গগণ এই কাজটা প্রথমে করে, বিশেষভাবে প্রথম কুমারগুপ্তের সময়। তারও পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে স্কন্দগুপ্ত, থানেশ্বরের মহারাজা হর্ষবর্ধন, পাল রাজন্যবর্গ, বিশেষত দেবপাল, তো এরা কিন্তু এখানে কিন্তু অনেকভাবে সাহায্য করেছে আর্থিক। তাহলে কি, নালন্দা বিশ্ববিদ্যালয়ে আর্থিকভাবে সাহায্য দান করেছে কে, প্রথমের দিকেই প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, পরবর্তীতে
থানেশ্বরের রাজা, পুষ্যবতী বংশের রাজা হর্ষবর্ধন এবং তারও পরবর্তীতে পাল বংশের রাজা দেবপাল, ধর্মপাল এবং দেবপাল দুজনেই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো যাই হোক, খ্যাতির মধ্যগগনে থাকাকালীন কিন্তু নালন্দা ভারত ছাড়াও কী হয়েছে, তিব্বত, চীন, কোরিয়া ও মধ্য এশিয়ায় কিন্তু বিভিন্ন পণ্ডিত এবং ছাত্ররা অধ্যয়ন ও অধ্যাপনা করতে কিন্তু এখানে আসতো। তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় যে, সেখানে যেমন বাইরে থেকে ছাত্ররা পড়তে আসতো, তো ঠিক একই রকমভাবে সেখানে কিন্তু বাইরে থেকে শিক্ষকরাও পড়াতে আসতো। কোন কোন জায়গার কথা বলা হচ্ছে? তিব্বত, চীন, কোরিয়া, মধ্য এশিয়া এবং অন্যান্য আরও মিডল ইস্ট বা এই চীনের এদিকের বিভিন্ন দেশগুলো থেকে, ফিলিপিন্স, এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু আসতো। আমরা শৈলেন্দ্র রাজাদের সম্পর্কে পড়েই থাকি। তো এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু ইন্দোনেশিয়ার, বর্তমান যে ইন্দোনেশিয়া, এই ইন্দোনেশিয়ার শৈলেন্দ্র রাজবংশ যে ছিল, তারাও কিন্তু যে এইখানে কিন্তু একটা পৃষ্ঠপোষকতা করেছিল এই নালন্দা মহাবিহারে। তার একটা উদাহরণ আমরা পাই যে পাল বংশের রাজা দেবপালের শাসনকালে কিন্তু এখানে ইন্দোনেশিয়ার বা শৈলেন্দ্র বংশীয় রাজা বলপুত্র দেব 5খানা গ্রাম কিন্তু প্রদান করেছিল। মানে বলপুত্র দেবকে পাল রাজা দেবপাল 5টা গ্রাম প্রদান করেছিল। যেই 5টা গ্রামের থেকে যে ট্যাক্সটা উঠতো, সেই ট্যাক্সটা কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে কিন্তু দেওয়া হতো তাদের কর্মকাণ্ড চালানোর জন্য। তো এই কাজটা কে করেছিল? শৈলেন্দ্র রাজা বলপুত্র দেব। এই জায়গাটা কিন্তু পরীক্ষাতে আসে, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আজকের যে টপিকটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বিশেষ করে বিপিএসসিতে তো এখান থেকে কোশ্চেন 100% থাকবে। অন্যান্য নেট সেট পরীক্ষা, এসএলএসটি পরীক্ষা বা বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষা, এই টপিক থেকে কিন্তু তোমরা কোশ্চেন অবশ্যই পাবে। নেক্সট বলা হচ্ছে হর্ষবর্ধনের সমকালীন যে পণ্ডিতবর্গ ছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য কে? ওই আগেই যখন বলেছিলাম শিলভদ্রর কথা, শিলভদ্র নামক ব্রাহ্মণ পণ্ডিত। ঠিক আছে, এই হর্ষবর্ধনের সমসাময়িক যদি বলা হয় উল্লেখযোগ্য পণ্ডিত, তার নাম হচ্ছে এই শিলভদ্র। ঠিক আছে, হিউয়েন সাং নালন্দা মহাবিহারে 5 বছর কিন্তু ছিলেন, সেখানে পড়াশোনা করেছে। ওরা চীন থেকে ভারতে এসে পড়াশোনা করে তারপরেই কিন্তু পুঁথি নিয়ে গেছে। এখন যেমন আমাদেরকে ইংরেজি শিখে তারপরে সব কিছু করতে হয়, আগে কিন্তু বিষয়টা তেমন ছিল না। গুরুত্ব সব ল্যাঙ্গুয়েজেরই ছিল, যার যেটা ভালো তার কাছ থেকে সেটা শেখো, শিখে তারপরে নাও। তো বিষয়টা এরকম যে সংস্কৃতে সব কিছু ছিল, ফলে তারা ভারতে পালি, প্রাকৃত, এই সমস্ত ভাষাগুলো ছিল। তো এখানটায় আসো, এসে তোমরা সেটা শেখো, তারপরে তুমি এখান থেকে নিয়ে যাও, মানে নিজের কোয়ালিটি নিজের কাছে ছিল। ঠিক আছে, তো যাই হোক, মতান্তরে বলা হচ্ছে 10 বছর। তাহলে হিউয়েন সাং বলা হচ্ছে নালন্দা মহাবিহারে 5 বছর কিন্তু সেখানে ছিল। আবার কিছু ক্ষেত্রে বলা হচ্ছে না, তিনি 10 বছর ছিল। তো যাই হোক, 5 বছরটাকেই মান্যতা মূলত দেওয়া হয়। তো সেই সময় সেখানে আচার্য কে ছিলেন, মানে শিক্ষক, তার নাম ছিল হচ্ছে আচার্য শিলভদ্র। তো এই শিলভদ্রের কাছে মহাযান বৌদ্ধ দর্শনের বিশিষ্ট শাখা একটা, যার নাম যোগাচার দর্শন বা বিজ্ঞানবাদ, এটা অধ্যয়ন করেছিল। তাহলে হর্ষবর্ধনের সময়কালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কে ছিলেন? শিলভদ্র। এই শিলভদ্রের কাছে কে শিক্ষা নিয়েছিলেন? হিউয়েন সাং। হিউয়েন সাং কবে? 5 বছর এখান থেকে শিক্ষা নিয়েছিলেন। কোন বিষয়ে শিক্ষা? বৌদ্ধ দর্শনেরই একটা শাখা, বিশিষ্ট শাখা, যার নাম হচ্ছে যোগাচার বা বিজ্ঞানবাদ, এইরই অধ্যয়ন কিন্তু করেছিলেন। তারপরে বলা হচ্ছে বিদেশ থেকে আগত বিভিন্ন শিক্ষার্থী, দক্ষিণ পূর্ব এশিয়া এবং বহির্ভারত থেকে বহু ছাত্র এখানে কিন্তু অধ্যয়নের জন্য আসতো। তো কোন কোন দেশ থেকে আসতো সেটা বলা হচ্ছে চীন, তিব্বত, কোরিয়া, জাভা, সুমাত্রা, সিংহল প্রভৃতি দেশ থেকে কিন্তু এখানে আসতো। তো এই নালন্দা মহাবিহার বা নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে পরিচালক মণ্ডলী, আমরা কি জানি, ম্যানেজিং কমিটি একটা থাকে প্রত্যেকটা স্কুল বলো, কলেজ বলো, সব ক্ষেত্রেই, প্রাইভেট স্কুলও হতে পারে, পাবলিক স্কুলও হতে পারে, সব ধরনের ক্ষেত্রেই দেখা যায় কি যে একটা ম্যানেজিং কমিটি থাকে, তো অর্থাৎ পরিচালক মণ্ডলী। ঠিক আছে, তো ঠিক একই রকম ম্যানেজিং কমিটিও কিন্তু নালন্দা মহাবিহারের বা নালন্দা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রাচীন যুগে ছিল। তো এই সম্পর্কে বলা হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ে যাবতীয় খরচ বহন করতেন কারা? প্রথমের দিকে করতো গুপ্ত রাজারা। তো সময়ের সাথে সাথে গুপ্ত বংশের পতন হয়েছে, তারপরে অন্যান্য বিভিন্ন আমরা নাম পেয়েছি, যেমন হর্ষবর্ধনের সময় হর্ষবর্ধন, তারপরে
পাল যুগে ধর্মপাল এবং দেবপালের নাম কিন্তু আমরা পাই। তো যাই হোক, প্রায় 180খানা গ্রাম থেকে কিন্তু নালন্দার ব্যয় নির্বাহ করা হতো। কতগুলো গ্রাম থেকে? 180টা। এখান থেকে কীভাবে, যে গ্রাম থেকে যে ট্যাক্সগুলো তোলা হয় সেই ট্যাক্সের টাকা থেকেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়টা পরিচালনা কিন্তু করা হতো। তাহলে কতগুলো গ্রাম? 180টা গ্রাম। তো যাই হোক, আর এছাড়া আর কি হতো, দেশের বিত্তবানদের দান থেকেও নালন্দা মহাবিহারে বা নালন্দা বিশ্ববিদ্যালয়ের খরচ কিন্তু নির্বাহ হতো। তাহলে দুটো টাইপ: এক, গুপ্ত রাজারা দান করতো প্রথম; দুই, 180খানা গ্রাম থেকে তার ব্যয়ের জন্য অর্থ পাওয়া যেত বা অর্থ আসতো; আর তিন হচ্ছে বিত্তবান যারা ছিল তারাও কিছু ডোনেট করতো। তো এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি তিনটা টাইপ। তার পরবর্তীতে হর্ষবর্ধনও কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রচুর অর্থ কিন্তু ব্যয় করেছিলেন, এবং তার পরবর্তীতে পাল রাজারাও এই বিশ্ববিদ্যালয়ে পৃষ্ঠপোষকতা করেছিলেন। তো এই সমস্ত দিকে বিচার বিবেচনা করে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে, যে নালন্দায় শুধু বিদ্যার সঞ্চয় মাত্র নয়, বিদ্যার গৌরব ছিল প্রতিষ্ঠিত। গেল? নালন্দায় শুধু বিদ্যার সঞ্চয় মাত্র নয়, বিদ্যার গৌরব ছিল প্রতিষ্ঠিত। এই কথাটা বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দীক্ষা সম্পর্কে। তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পরিচালক মণ্ডলী কারা ছিল আমরা সেটা জানতে পারলাম, কোন কোন সময় কারা আর্থিকভাবে সহায়তা করেছিল সেটা আমরা কিন্তু জানতে পারলাম। তো আমরা জানি যে প্রত্যেকটা সংগঠন বা প্রত্যেকটা প্রশাসন পরিচালনার জন্য কি দরকার? একটা নির্দিষ্ট নিয়মকানুন এবং নির্দিষ্ট পরিকাঠামোর প্রয়োজন। তো এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও যে কোন কোন নিয়মকানুন মানা হতো বা কোন কোন নিয়মকানুন মেনে চলতে হতো এবং কী কী পরিকাঠামো তার মধ্যে ছিল, সেই বিষয়গুলো কিন্তু জানতে হবে। তো এখানে বলা হচ্ছে অত্যন্ত কঠোর এবং নিরপেক্ষ প্রবেশিকা পরীক্ষা, মানে অ্যাডমিশন টেস্ট দিতে হবে প্রথমে। ঠিক আছে? সেই টেস্টটা যদি পাস করা হয় তাও সেটা খুব কঠিন, কঠোর এবং নিরপেক্ষ, যে কেউ চেনাশোনা আছে, হ্যাঁ, কারো পরিচিত আছে, তার মাধ্যমে তার থ্রুতে ভর্তি হয়ে যাচ্ছে, এরকম কিন্তু হতো না। কঠোর এবং নিরপেক্ষ প্রবেশিকা পরীক্ষা হতো, সেই পরীক্ষাতে উত্তীর্ণ হতে হতো। ঠিক যেই ওই চীনের ক্ষেত্রে যে ম্যান্ডারিন যে ছিল তাদের যেমন কঠোর পরীক্ষা দিতে হতো, ঠিক একই রকম কিন্তু ব্যবস্থা। ঠিক আছে? উত্তীর্ণ ছাত্ররাই এখানে কিন্তু পড়াশোনার সুযোগ কিন্তু লাভ করতো। গেল? তার পরবর্তীতে কী দাঁড়াচ্ছে, এই যে অ্যাডমিশন তো নিল, তারপর কি বলছে, শিক্ষা ব্যবস্থা ছিল অবৈতনিক, যে তাদেরকে টাকা দিতে লাগতো না, সরকার থেকেই খরচ করতো। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি গুপ্ত রাজারা, তারপরে এরকম অতগুলো গ্রাম থেকে নেওয়া হতো। ঠিক আছে? তারপর পরবর্তী বিভিন্ন রাজা, তারপরে বিত্তশালী মানুষরা দান করতো, এই সমস্ত থেকে কিন্তু হতো। আর কি, শিক্ষা ছিল অবৈতনিক। এখানে খাদ্য, বস্ত্র, শয্যা, ওষুধ এই সমস্তটাই কিন্তু বিনামূল্যে দেওয়া হতো। ছাত্র শিক্ষক সম্পর্ক এই সময় কিন্তু খুব ভালো ছিল, মানে হোস্টেলের ব্যবস্থা ছিল, হোস্টেলে যাবতীয় যা দরকার একটা ছাত্রের সমস্ত কিছুই কিন্তু দেওয়া হতো, তবে হোস্টেল চার্জও কিন্তু লাগতো না, মানে টোটাল অবৈতনিক ব্যবস্থা কিন্তু ছিল। তারপরে বলা হচ্ছে যে এখানে পড়াশোনার সুযোগ পেলে 7-8 বছরের আগে বাড়ি ফেরা হতো না, মানে একটা কোর্সের টাইমিং ছিল 7 থেকে 8 বছর। তো সেটাই বলা হচ্ছে, সব পাঠ শেষ হলে তবে ডিগ্রি বা ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হতো। মানে টোটাল 7 থেকে 8 বছরের একটা তাদের কোর্স ছিল, ডিপ্লোমা, ডিগ্রি এরকম ধরনের। মানে যে একবার অ্যাডমিশন নিল সে কিন্তু পুরো কমপ্লিট করে তারপরেই বেরাতো। ঠিক আছে? এর এতটা দাম ছিল। তো সেই কারণে বলা হচ্ছে দ্য অক্সফোর্ড অফ দ্য মহাযান বুদ্ধিজম। কাকে বলা হয়? মহাযান বুদ্ধ ধর্মের অক্সফোর্ড কোন সংগঠনকে বলা হয় বা কোন প্রতিষ্ঠানকে বলা হয়? সেটা হচ্ছে নালন্দা মহাবিহার বা নালন্দা বিশ্ববিদ্যালয়কে কিন্তু বলা হয়। তো এই অধ্যায়টাই আমরা দেখব যে নালন্দা মহাবিহার বা নালন্দা বিশ্ববিদ্যালয়টা ধ্বংস কিভাবে হচ্ছে। ঠিক আছে? আমরা জানি যে মোটামুটি 1191-92 এই সময় তরাইনের যুদ্ধ হয়েছিল। তারও আগে 712 খ্রিস্টাব্দ থেকে দহিরের ওই সময়কালে আক্রমণ হচ্ছে, আরবদের সিন্ধু বিজয়। হ্যাঁ, তো এইরকম একটা পরিস্থিতি হচ্ছে। তো তার পরবর্তীতে ভারতবর্ষে 1206 খ্রিস্টাব্দে কিন্তু সুলতানি আক্রমণটা স্টার্ট হলো, বা সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে। ঠিক আছে? তো এই যে বহিঃশত্রুদের যে আক্রমণ, এই বহিঃশত্রুর আক্রমণের ফলেই কিন্তু দেখা যাচ্ছে এই নালন্দা মহাবিহার যেটা ছিল বা নালন্দা বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু ধ্বংস হয়েছিল। ঠিক আছে? প্রথমবার স্কন্দগুপ্তের সময়ে এটা একবার আক্রমণ হয়েছিল নাকি 455 থেকে 467 খ্রিস্টাব্দ। এই সময়কালে কিন্তু একবার মিহিরকুলের নেতৃত্বে, ঠিক আছে, হুন শাসক মিহিরকুল, তার নেতৃত্বে মধ্য এশিয়ায় কিন্তু
যুদ্ধবাজ হুনরা কি করেছিল, নালন্দা আক্রমণ করেছিল। এই হুনরা নালন্দা প্রথমে আক্রমণ করেছিল, টাইমিংটা 455 থেকে 467। তার পরবর্তীতে বৌদ্ধ ছাত্র ও ধর্মগুরুদের হত্যা করা হয়েছিল এই সময়। তো তার পরবর্তীতে স্কন্দগুপ্ত ও তার পরের বংশধর নালন্দাকে পুনরায় আবার গঠন করেছিল। যে ফার্স্ট যে আক্রমণটা হচ্ছে 455 থেকে 467 খ্রিস্টাব্দ, এই সময়কালে স্কন্দগুপ্তের সময়ে আক্রমণ করেছিল মিহিরকুল। তো মিহিরকুল যখন আক্রমণ করে, তো সেই আক্রমণের দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে এশিয়ার যে যুদ্ধবাজ হুন তারা বৌদ্ধ বিভিন্ন ছাত্র এবং ধর্মগুরুদেরকে হত্যা করেছিল। তো তারপরেই কিন্তু আমরা দেখেছিলাম যে স্কন্দগুপ্ত এই হুনদেরকে পরাজিত করেছে। সেই কারণে কি, তো স্কন্দগুপ্ত একটা খুবই খ্যাতি লাভ করেছিল। ঠিক আছে, তো যাই হোক, তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে স্কন্দগুপ্ত এই যে ক্ষতি যে হলো নালন্দার, সেটাকে পরবর্তীতে কিন্তু আবার পুনরায় সংগঠিত বা পুনর্গঠিত করেছিল, এবং স্কন্দগুপ্ত বা পরবর্তী যে গুপ্ত শাসকরা ছিল তারা কিন্তু প্রত্যেকে এই কাজে মনোনিবেশ করেছিলেন। তো তার পরবর্তীতে সেকেন্ড যে আক্রমণটা হচ্ছে সেটা হচ্ছে খ্রিস্টীয় 13 শতাব্দীতে তুর্কি গোষ্ঠীপতি বখতিয়ার খলজির দ্বারা। ঠিক আছে, এই বখতিয়ার খলজি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, সে কিন্তু অবধের সেনানায়ক, অবধ বলতে অযোধ্যার কথা বলছে, অযোধ্যার সেনানায়ক নিযুক্ত হয়েছিল। এবার ফরাসির ইতিহাসবিদ একজন আছেন, এখানে ফরাসি ঠিক কথা না, কথাটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে ফার্সি ইতিহাসবিদ। ঠিক আছে, ফরাসি না ফার্সি হবে। তো যাই হোক, ফার্সি ইতিহাসবিদ, নাম হচ্ছে তার মিনহাজুস সিরাজ। তার একটা লেখা গ্রন্থ আছে যার নাম হচ্ছে তবাকত-ই নাসিরি। এই তবাকত-ই নাসিরি যে গ্রন্থ, এই গ্রন্থে পরবর্তী কয়েক দশকে বখতিয়ার খলজির লুটতরাজের বিবরণ কিন্তু নথিভুক্ত করেছেন। এই যে বখতিয়ার খলজি, ঠিক আছে, এই বখতিয়ার খলজি কিভাবে বিহার আক্রমণ করলো, তারপরে কিভাবে বাংলা আক্রমণ করলো, কিভাবে বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয় যে ছিল সেটাকে ধ্বংস করলো, এই সম্পর্কে বিবরণ কিন্তু, বিস্তৃত বিবরণ কিন্তু পাওয়া যায় কোথায়, তবাকত-ই নাসির নামক গ্রন্থে। তার লেখকের নাম হচ্ছে মিনহাজুস সিরাজ ছিলেন কিন্তু এই বখতিয়ার খলজিরই মোটামুটি সমসাময়িক কিন্তু একজন লেখক। তার কিছু পরে এটা রচনা করা হয়েছিল। একদম সমসাময়িক বলাটাও ভুল, কিছু সময়ের পরের লোক আর কি মিনহাজুস সিরাজ। ঠিক আছে, ওই ইলতুৎমিশের এই যে টাইমিংটা ওই সময়কালেরই লোক কিন্তু ছিলেন। তো যাই হোক, তো এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি প্রথম আক্রমণটা হচ্ছে তাহলে হুনদের দ্বারা, আর পরবর্তী আক্রমণটা হচ্ছে কিন্তু এই তুর্কি মুসলিমদের দ্বারা। ঠিক আছে, এখানটাতে এর গোষ্ঠীপতির নাম ছিল বখতিয়ার খলজি কিন্তু এটা আক্রমণ করে, এবং প্রথমবার তো সামাল দেওয়া হয়েছিল, কিন্তু পরের বার কিন্তু এতটা ধ্বংস করে দেওয়া হয়েছিল বা এতটা ক্ষতি করা হয়েছিল যেটা কিন্তু পরবর্তীতে ধ্বংসস্তূপেই পরিণত হয়ে গেছিল। এখানে যে ঘটনাটা উল্লেখ করা হয়েছে সেই ঘটনাটা হচ্ছে যে বিহারের সীমান্তের দুটি গ্রাম, ঠিক আছে, বিহার সীমান্তের দুটি গ্রাম যেখানে খিলজির হাতে সমর্পিত হয়েছিল। তো এই গ্রাম দুটি রাজনৈতিকভাবে কার্যত মালিকানাহীন অঞ্চলে পরিণত হয়। তো এরকম একটা সুযোগ বুঝে খলজি কী করেছিল, বিহারে লুটতরাজ শুরু করেছিল। তো তার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ তাকে এই কাজের জন্য স্বীকৃতি এবং পুরস্কার দুই দিয়েছিল। ঠিক আছে, তুমি যত ইচ্ছা তত লুট করো, আক্রমণ করো, তার জন্য এক্সট্রা তোমাকে পুরস্কার দেওয়া হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে কী বোঝানো হচ্ছে, যে তার যে সেন্ট্রাল পাওয়ার। ঠিক আছে, বখতিয়ার খলজি তো একজন সেনাপতি ছিল। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, মোহাম্মদ ঘুরির হচ্ছে দ্বারা আর কি অনুপ্রাণিত হয়ে এই কাজগুলো সব করেছে। তো এরকম, যাই হোক, তো এই কর্তৃপক্ষ তাকে এই কাজের জন্য স্বীকৃতি এবং পুরস্কার দুই দিয়েছিল। এতে উদ্বুদ্ধ হয়ে খলজি বিহারের একটি দুর্গ আক্রমণের সিদ্ধান্ত নেন। তো সেটি দখল করতে সক্ষম হন। তো এই দুর্গ থেকে তিনি প্রচুর ধন সম্পত্তিও লুট করেছিল। তো এই সময় এই যে দুর্গগুলো যে বানানো হতো সেখানে তো অনেক কিছু রাখা হতো, অর্থ যোগান রাখা হতো। মূলত সেটা কি ছিল, এটা হচ্ছে একটা দুঃসময়ে কিভাবে রক্ষা করবে বা আশ্রয়স্থল হিসেবে কিন্তু এই কাজগুলো কিন্তু করা হতো। তো যাই হোক, এখানে বিহারের কিন্তু এই দুর্গ অঞ্চলগুলোকে কিন্তু দখল করেছিল। মানে এক কথায় যদি বলা হয় যে এই সমস্ত জায়গা আর্থিক দিক থেকে মানে যে সমস্ত জায়গা আক্রমণ করলে পয়সা পাওয়া যাবে সেইগুলোকে হচ্ছে প্রধান টার্গেট ছিল তাদের।
তো তবাকতি নাসিরি গ্রন্থে যে লুটের বিবরণটা দেওয়া আছে সেখানটাতে এরকম বলা আছে যে মোহাম্মদ ই বখতিয়ার সাহেবের এই সাহসের সঙ্গে বখতিয়ার সাহসের সঙ্গে খিড়কির দরজা দিয়ে, খিড়কি মানে পেছনের দরজা, খিড়কির দরজা দিয়ে সেই স্থানে প্রবেশ করেন, দুর্গটি দখল করেন এবং প্রচুর সামগ্রী লুট করেন। সেই স্থানে অধিকাংশ বন্দী বাসিন্দাই ছিল ব্রাহ্মণ। যে দুর্গ আক্রমণ করেছে, লুট করেছে, সেখানকার অধিকাংশ বাসিন্দাই ছিল ব্রাহ্মণ এবং এই সকল ব্রাহ্মণদের সকলেরই মস্তক ছিল মুণ্ডিত, মানে মাথা ন্যাড়া, মুণ্ডিত। তো তাদেরকে হত্যা করা হয়। এই সমস্ত যে ব্রাহ্মণ ছিল তাদেরকে হত্যা করা হলো। সেখানে প্রচুর বই ছিল। যে ব্রাহ্মণরা যে জায়গায় ছিল বা সেই দুর্গটার কথা বলা হচ্ছে, সেখানে অনেক বই ছিল, কিন্তু সেই সব বইয়ের অর্থ উদ্ধার করার মতো কেউ বেঁচে ছিল না। কারণ যত ব্রাহ্মণ ছিল বলা হচ্ছে সবাইকে তারা হত্যা করা হয়েছিল, সবাইকে মানে হত্যা করা হয়েছিল। সেই হত্যা করার ফলে তো যেহেতু বেঁচে নাই কেউ, এবার বেঁচে না থাকলে তাহলে বইপত্রগুলো যে ছিল তার অর্থ তো বুঝতে পারছে না, কারণ তারা তো সংস্কৃত বোঝে না। তো ঠিক আছে, তো এরকম ব্যাপার যে অর্থ উদ্ধার করার মতো কেউ বেঁচে ছিল না, ফলে এগুলোকে পুড়িয়ে দেওয়া হয়। তো সেই কারণে দেখা যাচ্ছে কি যে এগুলাকে পুড়িয়ে দেওয়া হলো। তো তুর্কিরা পরে বুঝতে পারে এটি একটি মহাবিদ্যালয় ছিল। মানে ঘটনাটা এরকম যে নির্বোধের মতো কাজ করেছে, যে প্রথমে আসলো, আক্রমণ করলো, দুর্গ ভেবে পয়সা টয়সা পাওয়া যাবে, আক্রমণ করলো, পেছনের দরজা দিয়ে ঢুকলো, ঢোকার পর দেখা যাচ্ছে সেই স্থানটা বিভিন্ন জায়গা লুট করলো, যে পয়সা টয়সা টুকটাক যা ছিল সে পেলো। পাওয়ার পর দেখা যাচ্ছে এখানকার যে বাসিন্দারা ছিল তারা সবাই ব্রাহ্মণ ছিল, তাদের মাথা সবার মস্তক মুণ্ডিত ছিল, তাদেরকে সবাইকে হত্যা করা হলো। তো হত্যা করার পর দেখতে পাচ্ছি এখানে অনেক বই আছে। তো এই বইগুলোর মানেটা কি সেটা আর উদ্ধার করতে পারছে না। কেন? তার কারণ কেউ আর বেঁচে নেই। ফলে তারা কি করলো, ওই বইগুলোকে আগুনে পুড়িয়ে দিল। তো আগুনে পোড়ানোর পর তারা বুঝতে পারছে কি, ও আচ্ছা, এটা যে পোড়ানো হলো এটা আসলে দুর্গ না, এটা একটা বিশ্ববিদ্যালয় ছিল বা মহাবিদ্যালয় ছিল। তো এই হলো অবস্থা, ঠিক আছে। তো যাই হোক, তারপরেও দেখা যাচ্ছে কিছু কিছু ব্রাহ্মণ সেখান থেকে কিছু কিছু পণ্ডিত কিছু কিছু পুঁথি উদ্ধার করে নিয়ে পালাতে সক্ষম হয়েছিল। তো বলা হয় যে সেইগুলোকেই পরবর্তীতে আবার নতুন করে ইনস্টল কিন্তু করা হয়েছে, বা সেই জ্ঞানগুলো অন্যভাবে অন্য জায়গা দিয়ে ছড়ানো হয়েছিল। তো এখানে দেখা যাচ্ছে সেই যে ছবিটা, মোটামুটি আমরা একটা আইডিয়া করতে পারবো যে আক্রমণটা যখন হচ্ছে তখন এই যে লোকজন সব পড়ে আছে, সবাইকে হত্যা করা হয়েছে, তারা পড়ে আছে। আর এই সেনাপতি বখতিয়ার খলজি, এরা তাদের যে সৈন্য সেগুলো নিয়ে, এই যে লুটের মাল, এগুলো সব লুটের মালগুলো নিয়ে তারা যাচ্ছে। এই যে বইপত্র নিচ্ছে, যে বইটা প্রথমে উদ্ধার করার চেষ্টা করেছে, তো উদ্ধার করতে পারছে না। কেন? তার কারণ বই উদ্ধার করার মতো এই যে ব্যক্তিরা তারা সব মৃত অবস্থায় পড়ে আছে। তো যেহেতু মৃত অবস্থায় পড়ে আছে, ফলে তাদের এই আরেকজন আসে যে দেখার চেষ্টা করেছে, কিন্তু সম্ভব হচ্ছে না। তো সেই কারণে কি করা হচ্ছে, এগুলোকে সাথে পুড়িয়ে ফেলো। তো এই হলো তাদের অবস্থা। তো যাই হোক, এরকমভাবে দেখা যাচ্ছে কিন্তু যে এই অংশটাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এখানে একটু বলার আছে যে একটা তথ্য, কি বলা হচ্ছে, উপরোক্ত উদ্ধৃতিতে একটি বৌদ্ধ মঠ, যেটাকে বিহার বলা হচ্ছে, এবং তার ভিক্ষুদের মুণ্ডিত মস্তক ব্রাহ্মণ, এই ভিক্ষু, এদের ওপর আক্রমণের কথা বলা হয়েছে। তবে বিভিন্ন ঐতিহাসিকদের মতো কিন্তু এটা ছিল অদন্তপুরী বিহার। অনেকে বলছে যে এটা অদন্তপুরী বিহার ছিল, ঠিক আছে, নালন্দা, আবার কেউ বলছে এটা অদন্তপুরী বিহার। কিন্তু যেহেতু নালন্দা ও অদন্তপুরী বিহারের দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার, তাই নালন্দার ক্ষেত্রেও একই পরিণতি হয়েছিল বলে ধরা হয়। তো সেই যুগের অপর দুই বিহার, বিক্রমশিলা ও জগদ্দল, তুর্কিদের হাতে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। তো এই সময়ের ঘটনাবলীর একটি গুরুত্বপূর্ণ বিবরণ হলো তিব্বতী ভিক্ষুক ধর্মস্বামীর জীবনী। এই যে তিব্বতী ভিক্ষুক ধর্মস্বামী যে আছে, এই ধর্মস্বামী আবার বলছে তার যে জীবনী গ্রন্থ, সেই গ্রন্থ থেকে জানা যাচ্ছে যে বিক্রমশিলা এবং জগদ্দল, এই যে দুটা বিহার, হ্যাঁ, এই দুটা বিহারও কিন্তু এই তুর্কিরাই কিন্তু ধ্বংস করেছিল গেল। আর অদন্তপুরী আর নালন্দা অনেক কাছাকাছি ছিল, ওই কারণে বলা হচ্ছে অদন্তপুরীতে যেভাবে ধ্বংস করা হয়েছে নালন্দাতেও ওই ঠিক একই রকমভাবেই ধ্বংস করা কিন্তু হয়েছিল। 1234 থেকে 1236, এই যে 2 বছর, এই সময়কালের মধ্যে কিন্তু তারা ভারতে আসেন। তিনি যখন অদন্তপুরে আসেন তখন সেটি তুর্কি সেনাদের দুর্গে পরিণত হয়েছে। মানে এই যে
তিব্বতী ভিক্ষু নাম হচ্ছে ধর্মস্বামী, এ যখন আসলো, ভিজিট করতে আসলো, এসে তখন দেখতে পাচ্ছে কি যে আর কিছু অবশিষ্ট নেই। ওদন্তুপুরীতে তিনি আসার পরে দেখতে পাচ্ছে সেখানে আর কোনো লাইব্রেরিও নেই, কোনো ইউনিভার্সিটিও নেই, ধ্বংস করে দিয়েছে। কারা ধ্বংস করেছে? নাকি তুর্কি সেনারা। ধ্বংস করার পর সেটা তুর্কিদের বা তুর্কি সেনাদের দুর্গে পরিণত করেছিল। তো এইরকমই একটা অবস্থায় নালন্দার অবস্থাও কিন্তু ছিল শোচনীয়। তো যাই হোক, নালন্দায় রাহুল শ্রীভদ্র নামে নবতিপর শিক্ষক 70 জন শিক্ষার্থীকে শিক্ষাদান করতেন। আর ধর্মস্বামীর জীবনী অনুযায়ী তুর্কিরা নালন্দা সম্পূর্ণ ধ্বংস করতে পারেনি। এই ধর্মস্বামী তাহলে কি বলছে? যে তুর্কিরা নালন্দা সম্পূর্ণ ধ্বংস করতে পারেনি। তার মতে নালন্দা চত্বরে জ্ঞাননাথ মন্দিরটি অপবিত্র করার পর এক তুর্কি সেনা অসুস্থ হয়ে পড়েছিল। যে নালন্দাতে একটা মন্দির ছিল যার নাম হচ্ছে জ্ঞাননাথ মন্দির, এই জ্ঞাননাথ মন্দিরটাকে অপবিত্র করেছিল। অপবিত্র মানে কোনো রকম ভাবে সেটাকে দুষ্কর্মর দ্বারা খারাপ করার একটা, অপবিত্র করার একটা চেষ্টা সেটা করা হয়েছিল, যে অপবিত্র করেছিল। তো তার ফলে দেখা যাচ্ছে যে তুর্কি সেনা যে ছিল তারা আবার অসুস্থ হয়ে পড়েছিল। তো এইরকম একটা অবস্থা, সেই কারণে তারা কিন্তু টোটাল ইয়েটা করেনি, ধ্বংস করতে পারেনি, এরকম একটা কথা বলা হচ্ছে। সেটা অবশ্যই ধর্মস্বামীর জীবনীতে আছে। গেল। তো এই ধর্মস্বামী যে ছিল এই ব্যক্তি তিব্বতী 6 মাস কিন্তু নালন্দাতে আবার ছিল। তার মতে নালন্দার ঐতিহাসিক যে গ্রন্থাগার সেটা তুর্কিদের আক্রমণের ফলে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। মানে নিজের কথাতেই দুটা জায়গায় দু রকমের একটা কিন্তু কথা হচ্ছে। ঐতিহাসিক গ্রন্থাগার তুর্কিদের আক্রমণের ফলে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। মানে এখানে বলা হচ্ছে নালন্দার যে ঐতিহাসিক যে গ্রন্থাগার, এই গ্রন্থাগারটা ধ্বংস হয়েছে। আচ্ছা, এখানে একটা ব্যাপার যে নালন্দা পুরোটা নষ্ট হয়নি, কিন্তু ওই যে লাইব্রেরিটা ছিল সেটাকে পুরোটা নষ্ট করে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে তার বক্তব্যের সারমর্ম। তো যাই হোক, আর কি বলা হচ্ছে, তিনি নালন্দার উপর আরেকটি তুর্কি আক্রমণের প্রত্যক্ষদর্শীও ছিলেন। যে তিনি নালন্দার উপর আরেকটি, মানে একবার আক্রমণ হয়েছে, কিছু কমপ্লিট হয়নি, আবার সেকেন্ড টাইম আবার আক্রমণ হয়েছে, মানে নালন্দা যে একবার আক্রমণ হয়ে শেষ হয়ে গেছে ব্যাপারটা তেমন না, তুর্কিদের দ্বারা একাধিকবার নালন্দা আক্রমণ হয়েছে। তো তারই কিন্তু প্রত্যক্ষদর্শী ছিলেন হচ্ছে এই ধর্মস্বামী। ঠিক আছে। তার নিকটবর্তীতেই আবার ছিল ওদন্তপুরী মহাবিহার। তো ওদন্তপুরী মহাবিহার তখনও তুর্কিদের সামরিক প্রধান কার্যালয়ে পরিণত হয়েছিল। সেখানকার মুসলিম সেনারা নালন্দা আক্রমণ করে, কেবলমাত্র ধর্মস্বামী ও তার শিক্ষক রয়ে যান ও তারা লুকিয়ে পড়েন। মানে যখন আক্রমণটা হচ্ছিল সেই সময় ধর্মস্বামী কি করেছিল, আর ধর্মস্বামী এবং তার একজন শিক্ষক এরা লুকিয়ে পড়েছিল, ফলে তারা কিন্তু অন্যত্র পালিয়ে যায় এবং বেঁচে যায়, যে জীবনে মানে জানে বাঁচে এবং অন্যত্র তারা পালিয়ে গেছিল। এই ঘটনাগুলো কিন্তু এই ধর্মস্বামীর যে লেখা গ্রন্থ বা তার যে জীবনী, সেই জীবনী গ্রন্থের মধ্যে কিন্তু উল্লেখ করা হয়েছে। তো লামা তারানাথ কি বলছে আবার, তারানাথ বলছে তুর্কিরা সমগ্র মগধ জয় করেছিল এবং নালন্দা সহ বহু মঠ তারা কিন্তু ধ্বংস করেছিল। নালন্দার প্রভূত ক্ষতি সাধিত হয়েছিল। তবে তিনি আরও বলেছেন যে যেমন চগল রাজা, ঠিক আছে, চগল বলে একটা জায়গা, চগল রাজা নামে বাংলার এক রাজা এবং তার রানী পরবর্তীকালে 14 এবং 15 শতাব্দীতে নালন্দার পৃষ্ঠপোষকতা করেছিল, মানে 14 শতক 15 শতক এই সময়কালে। তবে কোনো গুরুত্বপূর্ণ কাজ সেখানে হয়নি। এই সময়কালটা 14 শতক এবং 15 শতক। রাজার নাম কি? চগলরাজ, ঠিক আছে, চগলরাজ নামে একজন রাজা এবং রানী চেষ্টা করেছিল। এটা সোর্সটা হচ্ছে লামা তারানাথের বক্তব্য। তারপরে বলা হচ্ছে যে অষ্টম বা 1800 শতাব্দীতে লিখিত পাগ সাম জোন জাং, ঠিক আছে, কি পাগ সাম জোন জাং এই নামক গ্রন্থে আরেকটি তিব্বতী কিংবদন্তির কথা জানা যায়। তো এই তিব্বত কিংবদন্তিতে কি বলা হচ্ছে, এই মুদিত ভদ্র একজন ব্যক্তি যার নাম হচ্ছে মুদিত ভদ্র। এই মুদিত ভদ্র নামে একজন বৌদ্ধ সাধু নালন্দার চৈত্য ও বিহারগুলি মেরামতি করেন এবং তৎকালীন রাজা এক মন্ত্রী
কি বলছে, তৎকালীন রাজার একজন মন্ত্রী যার নাম হচ্ছে কুকুট সিদ্ধ, সেখানে একটি মন্দির নির্মাণ করেছিল। কুকুট সিদ্ধ গেল। এটা পরবর্তীতে 18 শতকের গল্প। তার পরবর্তীতে আমরা আবার আর একটা গল্প পাচ্ছি। আরেকটি গল্প অনুসারে ভবনটির যখন উদ্বোধন করা হচ্ছিল তখন দুইজন ক্ষুব্ধ তীর্থিক ভিক্ষু, ঠিক আছে, মানে তীর্থযাত্রা করেছে এরকম ভিক্ষু সেখানে উপস্থিত হন। কয়েকজন তরুণ শিক্ষানবিশ ভিক্ষু তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, মানে কয়েকজন তরুণ শিক্ষানবিশ এই ভিক্ষুকের সাথে দুর্ব্যবহার করেন এবং তাদের গায়ে কাপড় কাচা জল ছিটিয়ে দেয়। প্রতিশোধ নেওয়ার জন্য সেই ভিক্ষুকেরা সূর্যকে প্রসন্ন করার জন্য 12 বছর তপস্যা করেন এবং তপস্যার শেষে একটি যজ্ঞ অনুষ্ঠান করেন। যজ্ঞকুণ্ডে জাগ্রত ভস্ম তারা বৌদ্ধ মন্দিরগুলির উপর ছিটিয়ে দেয়। এতে নালন্দার গ্রন্থাগারে আগুন লেগে যায়। কিন্তু রত্নদধি যে পবিত্র, ঠিক আছে, রত্নদধির পবিত্র পুঁথিগুলি থেকে অলৌকিক উপায়ে জল নির্গত হয় এবং বহু পুঁথি রক্ষা পায়। তো সেই ভিক্ষুকেরা তাদের নিজেদের জ্বালানো আগুনেই ভস্ম হয়ে যান। এগুলো হচ্ছে একটু মানে অতি কথা টাইপের আর কি, ঠিক আছে, রহস্যজনক। এর মধ্যে আমরা এটা নর্মাল যেটা গল্প হিসেবে এটা দেখতে পাচ্ছি, তো এর মধ্যে কিন্তু অন্য মানে দ্ব্যর্থবোধক কিছু বক্তব্য আছে। তারপরে বলা হচ্ছে এই ঘটনাটি কবে ঘটেছিল তা সঠিক জানা যায় না, প্রত্নতাত্ত্বিক প্রমাণ জানা যায়। একাধিকবার নালন্দার চত্বরে কয়েকটি ভবনে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। মানে একাধিকবার, একবার যে শুধু আগুন দিয়ে পোড়ানো হয়েছে বিষয়টা তেমন না, একাধিকবার কিন্তু এই আগুনে পোড়ার ঘটনাটা ঘটেছে, আবার নতুন করে নির্মাণও হয়েছে, এরকম কিন্তু ঘটনা আমরা জানতে পারছি। তো যাই হোক, একটি শিলালিপি থেকে মহিপালের শাসনকালে নালন্দা মহাবিহারের একটি অগ্নিকাণ্ড ও তারপরে মহাবিহারের পুনঃসংস্কারের কথাও কিন্তু জানতে পারছি। সেটা সময়কাল কিন্তু 988 থেকে 1038, এই যে সময়কাল, এই সময়কালেও কিন্তু অগ্নিসংযোগের কথা আমরা জানতে পারছি। পরবর্তীতে মধ্য এশিয়া, ইসলাম ও বৌদ্ধ ধর্ম বিষয়ক পণ্ডিত যার নাম হচ্ছে কি বলছে যে জোনাথান এলভার্সকগ, ঠিক আছে, তিনি একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে নালন্দার পতন ইত্যাদি নিয়ে কাজ করেন। তিনি বলছেন যে নালন্দায় বৌদ্ধদের কার্যক্রম শত শত বছর ধরে হয়েছে। তিনি বলেন একজন ভারতীয় প্রভু কুবলাই খানের সভায় যাবার পূর্বে নালন্দায় শিক্ষিত ও সজ্জিত হয়েছিল। চৈনিক সন্ন্যাসীগণ 14 শতকেও নালন্দায় বিভিন্ন গ্রন্থ সংগ্রহ করতে গিয়েছেন। গেল 14 শতক, তার মানে 14 শতকেও যদি চৈনিক সন্ন্যাসীরা নালন্দাতে আসতো গ্রন্থ সংগ্রহের জন্য, তাহলে সেক্ষেত্রে এখানে বলা যাচ্ছে যে এখানে যদি পুড়েও থাকে তারপরেও কিন্তু আবার নতুন করে তৈরি করা হয়েছে, আবার ধ্বংস হয়েছে, আবার তৈরি করা হয়েছে, মানে এরকম একটা সার্কেল চলেইছে। তিনি বলেন বৌদ্ধ ধর্ম অন্তত 17 শতক পর্যন্ত ভারতবর্ষে টিকে ছিল। তবে প্রচলিত মত অনুযায়ী তুর্কি মুসলিম সেনাপতি বখতিয়ার খলজি বাংলা এবং বিহার আক্রমণকালে দুর্গ ভেবে এই বিশ্ববিদ্যালয়টি ধ্বংস করেন এবং গ্রন্থাগারে অগ্নিসংযোগ করেন। মানে এটা হচ্ছে একটা মান্যতা, বলা হয় না যে মানা হচ্ছে নর্মাল যেটা মানা হয়, তো সেরকম অনেকগুলো মতামত আছে। তার মধ্যে যেটা সব থেকে গ্রহণযোগ্য মতামত বর্তমান সময়কালের হিসাব অনুযায়ী, সেইটা হচ্ছে বলা হচ্ছে যে তুর্কি মুসলিম সেনাপতি বখতিয়ার খলজি বাংলা ও বিহার আক্রমণকালে দুর্গ ভেবে এই বিশ্ববিদ্যালয়টি ধ্বংস করেন এবং গ্রন্থাগারে অগ্নিসংযোগ করেন। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল মতামত, যে সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করার পর এই মতে উপনীত হলাম। তো ওই হচ্ছে গল্প। তো যাই হোক, ইতিহাসে বিপন্ন বিষয় এই নালন্দা বিশ্ববিদ্যালয় বর্তমানে শুধু ধ্বংসস্তূপের মধ্য দিয়েই অতীতের ধূসর স্মৃতি কিন্তু বহন করে চলেছে। তো এবার শেষ পর্যন্ত আমরা যেটা বলছি যে নালন্দা থেকে উদ্ধৃত করা যে পুঁথিগুলো সেগুলো কি কি, নর্মাল টুকটাক যা পাওয়া গেছে। এর মধ্যে নালন্দা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ভিক্ষুরা কিছু পুঁথি সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন, এগুলির কয়েকটি এখনও পাওয়া যায়। এগুলা বিভিন্ন সংগ্রহশালাতে রক্ষিত আছে, তার মধ্যে উল্লেখযোগ্য যেমন লস অ্যাঞ্জেলেস কাউন্টি মিউজিয়াম অফ আর্টস, এখানে কিছু সংরক্ষণ করে রাখা আছে। এশিয়া সোসাইটি,
এখানে কিছু সংরক্ষণ করে রাখা আছে। তারপরে ইয়ারলুং জাদুঘর, এখানেও কিছু সংরক্ষণ করে রাখা আছে। আর কি আছে, তসে-তাং, এই তসে-তাং মঠেও কিন্তু সংরক্ষণ করে রাখা আছে। তো বিভিন্ন পুঁথিগুলোকে বিভিন্ন জায়গায়, বর্তমানে তো শুধু ভারতে নেই, ভারতের বাইরে বিভিন্ন জায়গায় চলে গেছে, তো সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এই মিউজিয়ামগুলোতে কিন্তু এই পুঁথিগুলোকে সংরক্ষণ করে রাখা আছে। তো এই ছিল আমাদের আজকের এই নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিন্তু একটা ক্লাস। এই ক্লাস থেকে মানে এখানে যতগুলো বা অনেকটা বড় ক্লাসটা হলো, এখানে কিন্তু যা আলোচনা করা হলো একদম পারফেক্ট। পারফেক্ট বলতে পরীক্ষায় আসার মতো পারফেক্ট। তার কারণ পরীক্ষাতে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে যা কোশ্চেন দেবে সমস্ত উত্তর তুমি এখান থেকেই পাবে। আর বিপিএসসির ক্ষেত্রে যেটা বলি, বিপিএসসিতে কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয় বিহার এখান থেকে কিন্তু কোশ্চেন 100% দেবে। ঠিক আছে, নালন্দা বিশ্ববিদ্যালয়। আর যেহেতু 2024 সালে এই নতুন করে আবার এই বিশ্ববিদ্যালয়টাকেই আন্তর্জাতিক মানের হিসাবেও আবার উদ্বোধন করা হয়েছে, অতএব নেট সেটেও কিন্তু এই টপিক থেকে পরীক্ষায় কোশ্চেন দেওয়ার একটা বিরাট প্রবল সম্ভাবনা রয়েছে। সেই কারণেই কিন্তু আমরা আজকে এই ক্লাসটা তৈরি করলাম। তো তোমরা আশা করি এই ক্লাস থেকে উপকৃত হবে। থ্যাংক ইউ।